আমার কথা হচ্ছে যে, এখন যে সরকারটা আছে সেই সরকারটা সংবিধানের কোন ধারা অনুযায়ী এই সরকার ক্ষমতা আছে আপনি আমাকে বলেন। এই সংবিধানে কি এই সরকারকে অ্যালাউ করে নাকি? তো ওনারা যদি সংবিধান ব্রেক করে যদি আসতে পারে, তাহলে এটার জন্য যদি প্রয়োজন হয় সংবিধান ভায়োলেট করুক, সংবিধান সংশোধন করুক, সংবিধান আবার ফের নতুন করে করুক, এটা স্থগিত করুক, যেইভাবে করতে হবে। মাহমুদুর রহমান একদিনে তৈরি হয় নাই, মাহমুদুর রহমান এই দেশে ভেসে আসে নাই। তিনি যেই সময় কথা বলেছেন, যেই সময় তিনি তার পত্রিকায় থেকে বের হয়েছেন, সেই সময় মাহমুদুর রহমান কি করেছেন সেটা এই প্রজন্মকে জানতে হবে। অতএব মাহমুদুর রহমানের ব্যাপারে আমি ইলিয়াস দরকার নাই, কিন্তু মাহমুদুর রহমানের ব্যাপারে এই সরকারের বেশি সেন্সিটিভ হওয়া দরকার ছিল। তিনি দেশে যাচ্ছেন, তার এক সপ্তাহ আগে থেকে ঘোষণা দেওয়া হচ্ছিল যে তিনি দেশে যাবেন। আসিফ নজরুল কি করেন? শাওনের বাসায় গিয়ে ঘুমান না কি করেন? এটা জানতে হবে। যে আসিফ নজরুল শাওন তাকে এক লিস্ট দেয় আর তিনি নিয়ে ওই শিল্পকলা একাডেমির ডিজি কে বানান, আবার শাওন হচ্ছে গিয়ে আপনার ফেসবুকে পোস্ট করেন যে আপনাকে ধন্যবাদ। আর যেই ব্যক্তিকে ডিজি বানানো হয় সেই ব্যক্তি কয়েকদিন আগে বলেছেন যে 2024 সালে এসেও নারীরা বুরকা পরে, এটা আমাকে দেখতে হয়। এই হচ্ছে সেই ডিজি। এই জন্য বাংলাদেশ এই হাসনাত আব্দুল্লাহরা স্বাধীন করেনি। মানে ইলিয়াস, আমি যদি একটু বলি আপনাকে, ধরেন বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, নজরুল একাডেমি, নানা রকমের একাডেমি নিয়ে সরকার ব্যস্ত হয়ে পড়ছে, যেগুলো লেস ইম্পর্টেন্ট। মানে ইম্পর্টেন্ট জায়গাগুলো কিন্তু সরকারের মনোযোগ খুবই কম। এবং আমি যদি বলছিলাম যে আইনের, ধরেন একজন মানুষ তার মা মানে এক মৃত্যু শয্যায় অসুস্থ, তাকে দেখার জন্য তিনি তার শিডিউল চেঞ্জ করে দ্রুত দেশে গেলেন। দেশে যাওয়ার পরে যদি এই পরিণতি হয়, এইসব এদেরকে দিয়ে যে কিছু হবে না, এটা আলটিমেটলি আমরা বুঝতে পারছি। ডক্টর ইউনূসকে আমরা ব্যক্ত করতে চাই না এইসব কিছু ব্যক্তিগত ব্যক্তির জন্য, সেই জায়গাটা আমরা আরো কথা বলবো। হাসনাত ভাই, আপনাকে দিয়ে শুরু করি। আপনি আবার কখন বলবেন যে আমার কাজ আছে, আমার চলে যেতে হবে, তার আগে সে আপনার কাছ থেকে আমরা একটু শুনি কিভাবে দেখছেন মাহমুদুর রহমানের এই গ্রেপ্তারের বিষয়টাকে, আপনারা কিভাবে দেখেন? কারণ উনি কিন্তু ধরেন সেই 2013 সাল থেকেই এই সরকার যে একটা ফ্যাসিবাদের দিকে যাচ্ছে সে বিষয়টিকে সামনে নিয়ে এসেছিলেন এবং ক্রমাগত লিখে গেছেন। মানে অপরিণত নির্যাতন হয়েছে তার উপর। 39 দিন রিমান্ডে ছিলেন, 5 বছর জেলে ছিলেন, 5 বছর দেশের বাইরে। কিভাবে দেখেন? আচ্ছা, প্রথম একটা বিষয় হচ্ছে আমরা যারা আন্দোলনের ফ্রন্ট ফাইটার ছিলাম, সমন্বয় করেছি, আমাদের যে অবস্থাটা কি, মানে আমরা আসলে স্টেটের মধ্যে কি ধরনের বর্তমান অবস্থায় আছি। আমাদের অবস্থা হচ্ছে যে সবকিছুতে মানে জনগণ আমাদের জবাবদিহিতা চায়, কিন্তু আমাদের কোনো ধরনের রেসপন্সিবিলিটি নাই, আমাদের কোনো ধরনের অথরিটি নাই। এই জায়গাটা আমরা একটু স্পষ্ট করে নেই। অর্থাৎ আমাদের যে ভূমিকাটা, সেই ভূমিকাটা হচ্ছে একটা স্বেচ্ছাসেবীমূলক ভূমিকা। আমরা কোনো অথরিটি হোল্ড করি না, আমরা কোনো ধরনের যেটাকে এজেন্সি হোল্ড করি না। এই জায়গাটা একটু স্পষ্ট আমরা সবসময় করার চেষ্টা করি আমাদের জায়গা থেকে। দ্বিতীয় যে বিষয়টি, মাহমুদুর রহমান সাহেবের যে বিষয়টি, মাহমুদুর রহমান সাহেব একটা ব্যক্তি না, একটা ইনস্টিটিউশন। কোন ধরনের ইনস্টিটিউশন? যারা আমরা 1/11 এর পরে যে একটা ফেসিবাদের যে একটা কাঠামো তৈরি হওয়ার যে একটা উর্বর ক্ষেত্র তৈরি হয়েছিল, সেটির বিরুদ্ধে যারা যারা কথা বলেছিল তাদের মধ্যে উনি হচ্ছেন অন্যতম। এখন এই ফেসিবাদ বিরোধী যারা কথা বলেছে, এই 24 পরবর্তী ছাত্র নাগরিকের যে অভ্যুত্থানটি হয়েছে, এই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই ফেসিবাদের সাথে আপোষ না করে যারা তাদের এগেইনস্টে কথা বলেছে, আমরা আমাদের জায়গা থেকে সবসময় আমরা সেটি চেয়েছি যে তাদেরকে যেন এই 24 পরবর্তী সময়ে কোন ধরনের এই আমাদের ফেসিস্ট সরকার যে ধরনের কালো আইনের মধ্য দিয়ে তাদেরকে হচ্ছে জেলে বন্দী করে রেখেছে, সেই আইনগুলো যেন আর বলবৎ না থাকে, বরং তাদেরকে যেন 24 পরবর্তী সময়ে যে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের আমি কথা বলছি। দেখেন, আমি কথা বলছি নতুন বাংলাদেশ বিনির্মাণ, কিন্তু নতুন বাংলাদেশে আমি কালো আইনের মধ্য দিয়ে আবার তাদের বিচারিক কার্যক্রম হচ্ছে আমি অব্যাহত রাখছি। এই দুইটা জিনিস আমি ব্যক্তিগত জায়গা থেকে মনে করি এটা কন্ট্রাডিক্টরি একটা জায়গা। এখন এই নতুন বাংলাদেশের বাস্তবতায় এই পুরনো বাংলাদেশের ফেসিবাদী কাঠামোতে গড়ে ওঠা যে ধরনের কালো আইনগুলো ছিল, যেটির মধ্য দিয়ে মাহমুদুর রহমান সাহেবদের মতো অন্যান্য আরো যারা এই কালো আইনের মধ্য দিয়ে হচ্ছে বিচারিক কার্যক্রমের মধ্যে রয়েছে, আমরা চাই আমাদের জায়গা থেকে এই
চব্বিশ পরবর্তী বাংলাদেশে সেগুলোর দ্রুততম সমাধান হোক। এখন আমরা দেখেছি উনি দেশে এসেছেন ওনার অসুস্থ মাকে দেখতে, এবং ওনাকে আবার এই কালো আইনের মধ্য দিয়ে আবার হচ্ছে ওনার জামিন মঞ্জুর না করে ওনাকে কারাগারে পাঠানো হয়েছে। এই জিনিসগুলোকে আমরা ইতিবাচক ভাবে নিইনি। আমরা আশা করেছিলাম যে এই কালো আইনের আর পুনরাবৃত্তি আর হবে না। আমরা শুনতে পাচ্ছি আপনার হাসান ভাই, আমরা আপনার আমাদের জি জি আমরা আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টি স্পষ্ট করতে চাই যে আমরা আমাদের বার্তাটি হচ্ছে যে ফেসিবাদ কাঠামোকে যে ধরনের আইনগুলো, যে একটা ক্লাস্টার ক্রিয়েট করা হয়েছে, আমরা যদি 2009 পরিবর্তে ফেসিবাদটা দেখি, এই ফেসিবাদটা কিন্তু একটা একাডেমিক ডিসকোর্সের জায়গা থেকে যদি আমরা আলোচনা করি, যেটা কি ছিল, তারা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাস্টার ক্রিয়েট করেছে, একটা ইন্টেলেকচুয়াল ক্লাস্টার ক্রিয়েট করেছে, একটা জার্নালিস্ট ক্লাস্টার ক্রিয়েট করেছে। এই যে জার্নালিস্টদের মধ্যে কিন্তু একটা পক্ষ ছিল যারা এই ফেসিবাদকে সবসময় হচ্ছে ইন্ধন জুগিয়ে গিয়েছে। আপনি যদি গণভবনে যে প্রশ্ন উত্তর পর্বগুলো থাকতো, সেগুলোকে যদি আপনারা খুব মনোযোগ দিয়ে আপনারা দেখেন, এই প্রশ্ন উত্তর পর্বগুলোর প্রত্যেকটা প্রশ্নের একটা বিনিময় মূল্য থাকতো। অর্থাৎ আমরা যখন দেখতাম যে সাংবাদিকরা তৎকালীন সময় হাসিনাকে প্রশ্ন করছে, এই প্রশ্ন করার উদ্দেশ্য ছিল কি, হয়তো পূর্বাচল একটা প্লট পাবে অথবা ইউনাইটেড নেশনস এ সফরে যাবে। অর্থাৎ এই যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা জার্নালিস্ট ক্লাস ক্রিয়েট হয়েছিল, যারাও কিন্তু ফেসিবাদকে ইন্ধন জুগিয়েছে। এখন আমরা যদি এই 24 পরবর্তী সময়েও এই একই ধরনের প্রবণতার বা আমরা যদি কোনো ধরনের আভাস দেখতে পাই, সেই জিনিসগুলোকে আমরা অবশ্যই মেনে নিব না। এখন এই যে মাহমুদুর রহমান সাহেব, উনি হচ্ছেন আমাদের সিম্বল। ফেসিবাদের এগেইনস্টে যারা কথা বলে গিয়েছে ওই সময়টিতে, তাদের সিম্বল হচ্ছে মাহমুদুর রহমান সাহেব। এখন উনি যদি এখন জেলে থাকেন, তার মানে আমরা এখনো পর্যন্ত ফেসিবাদ মুক্ত যে একটি বাংলাদেশ, একটা 24 পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণের কথাগুলো আমরা বলছি, তাত্ত্বিক কথাগুলো বলছি, সেগুলোর কিন্তু আর ব্যবহারিক ভিত্তিটা আমাদের থাকে না। সেজন্য আমাদের যে আইন উপদেষ্টা রয়েছেন আসিফ নজরুল সাহেব, আমরা প্রত্যাশা করেছিলাম এই বিষয়ে ইতিবাচক এবং দ্রুততম পদক্ষেপ নেবেন, কিন্তু উনি সেটি হয়তো উনি নেননি। এখন আমরা প্রত্যাশা করব সামনে খুব দ্রুততম সময়ে মাহমুদুর রহমান সাহেব সহ আরো যারা এই ফেসিবাদ বিরোধী একদম পুরো 2009 সাল পরবর্তী সময় থেকে কনস্ট্যান্টলি যারা কথা বলে গিয়েছেন, তাদের বিষয়ে আইনগত যে সুরাহাটি রয়েছে সেটি দ্রুততম তারা পদক্ষেপ নেবেন। জি, তবে হাসান ভাই, আপনি যেটি প্রথমে শুরু করলেন যে আপনি স্বেচ্ছাসেবী, আপনাদের কোনো তেমন কোনো ভূমিকা নাই, এটি আমরা প্রত্যাশা করি না, এটি আমরা চাই না। কারণ আপনারা যারা জীবন বাজি রেখে তেমন কোনো ভূমিকা না, আমি বলেছি লিগ্যাল এন্ডোর্সমেন্ট। অর্থাৎ আমি কি, যেমন আমাদের কথা উঠেছে যে আমরা নাকি এসপি এবং ডিসি, বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে আমরা এসপি এবং ডিসি পর্যন্ত আমরা নিয়োগ দিয়েছি, তাদের পদ বদলি, এই জিনিসগুলো আমরা করছি। এখন দেখেন এগুলো সিম্পল এলিগেশনস। আমরা কি এই ক্ষমতাটা রাখি কিনা, বা আমাদের এই ধরনের আইনগত অধিকার আছে কিনা, আমাদের কি স্টেট আমাদের কি অধিকারটা দিয়েছে কিনা যে আমরা একজন এসপি বা একজন ডিসি কে পদায়ন করা বা বদলি করা, এই জিনিসগুলো আমরা করতে পারি কিনা, এই কাজগুলো এগুলো আমাদের না, এগুলো আমাদের প্রশ্নই আসে না। না, এইগুলো ধরেন অনেক ধরনের প্রচারণা থাকে, অপপ্রচার থাকে। বিশেষ করে আপনি তো জানেন যে আওয়ামী ফ্যাসিবাদীদের মানে এক চুলো কিন্তু কেউ কোথাও থেকে নড়ে নাই, তারা তাদের জায়গায় বহাল, মিডিয়াও তাদের নিয়ন্ত্রণেই বলা চলে। সো নানা রকমের অপপ্রচারের শিকার আপনারা হবেন, এটা অস্বাভাবিক কিছু না। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনাদের যে স্টেক, আপনারা সেটি আরো স্ট্রংলি নেন, না হলে কিন্তু বিপ্লবের যে সরকার, এত রক্তপাত, এত জীবন, এগুলো ব্যাহত হবে। আমি আবারও আসবো হাসনাত ভাই আপনার কাছে। সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনি একটি মিটিং থেকে বেরিয়ে এসেছেন আমি জানি, আপনার কাছে একটু জানতে চাই মাহমুদুর রহমানের এই যে তাকে জেলে পাঠানো, তার প্রতি এই যে অশ্রদ্ধা, একটি বিপ্লবী সরকার বলি আমরা, বা এত রক্তপাতের পরে যে সরকার, সেই সরকারের যে ফ্যাসিবাদী আচরণ করত, যে মানবিকতার জায়গাটা নাই, আপনি আইনের দোহাই দিচ্ছেন, আপনি আইন মারাচ্ছেন। আমি গতকাল বলতেছিলাম যে আপনি কিসের আইন মারান আমাদের সাথে, তাই না? মানুষ আগে, তারপরে আইন। আর এটা তো কিসের মামলা? এটা জয়ের মামলা, যে মামলায় সিএমএম তাকে গাড়ি থেকে রিসিভ করছে, 10 জন কোর্টের সকল বিচারক তাকে গাড়িতে বিদায় দিয়ে আসছে, সেই তার মামলা। সায়ন তবে আপনার কাছ থেকে শুনুন।
জি, আপনাকে ধন্যবাদ। এবং এখানে আলোচনায় যারা আছেন এর মধ্যে মিনার রশিদ ভাই, ইলিয়াস হোসেন এবং কাবুল ভাই, এরা আমার পূর্ব পরিচিত। আর দুজন সমন্বয়ক যারা আছেন, এদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় না থাকলেও এই সময়ের কারণে স্ক্রিনে দেখা পরিচিত মুখ, সবার জন্য শুভেচ্ছা রইল। দেখেন, বাংলাদেশে প্রতিবাদ, একদম সৎভাবে সাহস নিয়ে প্রতিবাদের যে প্রতীক, সেটা নিঃসন্দেহে মাহমুদুর রহমান অনন্য। মাহমুদুর রহমান সম্পাদক হিসেবেও সাহসী সম্পাদক ছিলেন, তিনি লেখক হিসেবে, কলামিস্ট হিসেবে সাহসী লেখক, বক্তা হিসেবে সাহসী, এবং এই যে তার বিরুদ্ধে যেসব মামলা এবং যেসব হয়রানি হয়েছে বিন্দু মাত্র আপোষ করেননি। এরকম একজন আপোষী, এরকম একজন মানুষ যে সাহস নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ে যেতে পারে, সে অনেকের জন্য ইন্সপিরেশন। সেরকম একজন মানুষ তিনি আসলেন, এবং যে মামলা যেটা বলছিলেন, যেটা শুরুতে ইলিয়াস ভাই বলছিল যে সরকার আইনের দোহাই দিচ্ছে, সংবিধানের দোহাই দিচ্ছে, সেই সরকারটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে একটি বিপ্লবের মাধ্যমে। বিপ্লব না বললেও আমরা অ্যাটলিস্ট গণ অভ্যুত্থান তো অবশ্যই বলবো, যে ছাত্র জনতা এবং 16 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অসংখ্য জানমালের ক্ষতির শিকার হয়ে রাজনৈতিক দলগুলো যে ভূমিকা নিয়েছে, তার ফসল হিসেবে সর্বশেষ ছাত্রদের নেতৃত্বে যে বিজয় এসেছে, তার ফসল এই সরকার। এই সব বাংলাদেশের সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকার বলতে এরকম বিশেষ কোনো ব্যবস্থা নেই। 3 মাসের যে তত্ত্বাবধায়ক সরকারটি ছিল নির্বাচনকালীন, সেটিও কিন্তু সংবিধান থেকে বিলোপ করা হয়েছে। যেভাবেই করুক, অন্যায় ভাবে করুক, কিন্তু করেছে তো। এই মুহূর্তে সংবিধানে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নেই, ফলে এই সরকারের যে কনসেপ্ট, সেটা ওই অর্থে সাংবিধানিক নয়। কিন্তু এটা বৈধ সরকার। বৈধ কেন? জন আকাঙ্ক্ষাকে ধারণ করে এদেশের ছাত্র ফ্যাসিবাদ বিরোধী শক্তির বাইরে সমস্ত শক্তির চাওয়া এবং আন্দোলনের এবং রক্তের ফসল হচ্ছে এই সরকার। সেই হিসেবে তারা বৈধ। এখন সেই বৈধ সরকারটি যারা অবৈধভাবে আগে থেকে যাদের জেল জুলুম দিয়েছে, তাদেরকে যদি আবার আইনের দোহাই দিয়ে এভাবে আটকে রাখে, সেটি সেলফ কন্ট্রাডিকশন। অবশ্যই তাদের এটা একটা কন্ট্রাডিকশন। মাহমুদুর রহমান, শফিক রেহমান, এদের বিরুদ্ধে যে মামলাটি, জয় অপহরণ ও হত্যা প্রচেষ্টা মামলা, সেটা যে সর্বৈব মিথ্যা একটা মামলা, সেটা একটা শিশুও বুঝে। শুরু থেকে যেহেতু এই মামলার বিষয়ে আমরা প্রতিবাদ করে এসেছি, কথা বলেছি, লিখেছি, সুতরাং এই মামলার বিষয়ে আমরা ভালো জানি যে এটা শফিক রেহমান, এখন 90 বছর তার বয়স, 84 বছর বয়সে তাকে জেল খাটানো হয়েছে। মাহমুদুর রহমান, শফিক রেহমানের মতো মানুষ কোন হত্যা প্রচেষ্টা বা অপহরণে যুক্ত হওয়ার মানুষ যে নন, এটা সবাই জানে। তবে হ্যাঁ, তারা শেখ হাসিনা এবং তার ছেলের যে দুর্নীতি, অপকর্ম, তাদের যে মাফিয়াতন্ত্র, তার বিরুদ্ধে তারা সোচ্চার ছিলেন। এখন সেই সোচ্চার থাকাটা যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে সেটা শেখ হাসিনা এবং তার পুত্র জয়ের রাজনৈতিক হত্যা হতো। সুতরাং সেই বিবেচনায় তারা এটাকে জয় হত্যা প্রচেষ্টা বলতেই পারেন। কিন্তু এটা যেই অর্থ অপহরণ এবং হত্যা প্রচেষ্টা বলা হয়েছে, তার ধারে কাছেও না। সেই রকম একটা মিথ্যা মামলায় সাজা দিয়ে মাহমুদুর রহমানকে, শফিক রেহমানকে জেল খাটানো যা করা হয়েছে, এটা ভাষায় প্রকাশের যোগ্য নয়। এমন অনমানবিকতা বাংলাদেশে খুব কম হয়েছে, অনেক হয়েছে। রাজনীতিবিদ, সুশীল সমাজ সহ এমন কোন সেক্টর নেই যাদেরকে হয়রানি, হামলা, মামলা, গুম খুনের মধ্যে ফেলেনি সে। কিন্তু এ দুজন মানুষের প্রতি যে অবিচার করা হয়েছে, সেটার মাত্রা একটু ভিন্ন। সেই বিবেচনায় মাহমুদুর রহমান, তিনি কোনো এখানে মার্জনা চান নাই, যেহেতু তিনি কোনো এখানে মামলা স্থগিত করার আবেদন করেন নাই, তিনি তার স্টাইলে স্ট্রেইট ফরওয়ার্ড ভাবে চলেছেন যে একটা ভিত্তিহীন মিথ্যা মামলা, আমি সেখানে কোন রকম আত্মসমর্পণ বা কোন রকম কিছু চাওয়ার দিকে আমি যাব না। তিনি আদালতে গেছেন। আদালতের দায়িত্ব ছিল, যেহেতু মিথ্যা মামলা এবং যেহেতু এই বিশেষ একটি সরকার ক্ষমতায়, তাকে অন্তত জেলে না নিয়ে জামিন দিয়ে তাকে যদি বলতেন যে ঠিক আছে, আপনি আইনি প্রক্রিয়া অনুসরণ করে মামলার পরবর্তী ধাপ অতিক্রম করেন, যেটা অন্যদের বেলায় করেছে, কিন্তু আপনাকে বিশেষ বিবেচনায় এই রাষ্ট্রের পক্ষ থেকে সম্মান দিকে জামিন দেওয়া হতো, সেটা হতো ন্যায় বিচারের কিছুটা কাছাকাছি। তাদের জীবন থেকে যে সময় কেড়ে নেওয়া হয়েছে, যে
ক্ষতি করা হয়েছে, যে নির্যাতন করা হয়েছে, সামাজিক, পারিবারিক, রাজনৈতিক, অর্থনৈতিক সহ সমস্ত দিক থেকে তাদের যে ক্ষতির শিকার করা হয়েছে, সেটি কি এই সরকার কিংবা আমরা কেউ কোনোদিন ফিরিয়ে দিতে পারবো? তা তো পারবো না, কিন্তু ন্যূনতম এটুকু সম্মান তো তাদের দেখানো যেত, যে আপনাকে জামিন দেয়া হলো সসম্মানে, এরপর বাকি আইনি প্রক্রিয়া আপনি অবলম্বন করুন, সেটুকু দেখায়নি। আসলে এই সরকারে যারা আছেন তাদের মধ্যে কেন যেন একটা আত্ম অহমিকা কোথাও কোথাও ভর করেছে, এবং স্বৈরাচারের আগের তাদের সঙ্গী, ফ্যাসিবাদের সঙ্গী, তাদেরকে নতুন মোড়কে এনে কি এক মিশেল সরকার হয়েছে, এবং তাতে করে তারা এমন একটা অবস্থান নিয়েছেন, কখনো বলেন ছাত্ররাই সব করেছে, কখনো বলেন ছাত্র জনতা করেছে, কখনো তারাই সবকিছু করেছেন, এইরকম একটা অবস্থানে তারা আসেন, যেটা মোটেই কাম্য নয়। আপনাদের আমাদের মনে রাখতে হবে 16 বছর ধরে যে হাজারের উপরে মানুষ গুম হয়েছে এই সরকারের হাতে, তাদের স্টেট অ্যাপারেটাসের হাতে, তারা কি রক্ত দেয়নি? তারা কি জীবন দেয়নি? গুম হয়ে আছে যারা, কে বেঁচে আছে আমরা জানি না। এইখানে যে এই যে 6-7 হাজারের বেশি মানুষকে যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা নির্বিচারে বিনা বিচারে হত্যা করা হয়েছে, এই যে এক একজন রাজনৈতিক নেতার নামে 300, 400, 500 মামলা, আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতে তাদের জীবন চলে গেছে, এই যে এত রকমের ক্ষতির শিকার, তারা এই যে নির্বাচন বয়কট করে আন্দোলনটা চালিয়ে গেছে, তাদের কিন্তু দীর্ঘদিনের আত্মত্যাগের ফসল। সর্বশেষ রাজনৈতিক শক্তির ব্যানারে আন্দোলন এদেশে নির্বিচারে গুলি চালিয়ে যেইভাবে দমন করা হয়, সেইখান থেকে ভিন্ন একটা প্রেক্ষাপট অবলম্বন করবার জন্য ছাত্রদের নেতৃত্বে সবাই আমরা ঝাঁপিয়ে পড়েছি। আমি একজন চিকিৎসক, আমি একটা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শুধু কথা বলি এবং লিখি, আমার তো জেলে যাবার কথা নয়। আমি আবু সাইদ ওয়াসিম সহ 6 জন ছাত্র হত্যাকাণ্ডের পরের দিন গায়েবানা জানাজায় গেছি, সেখান থেকে আমাকে গ্রেফতার করে জেলে নিয়ে যাওয়া হলো। 20 দিন জেল খেটে 6 তারিখে বের হলাম। আমার তো এই জেল খাটবার কথা ছিল না, কেন খাটলাম? এটা কি কোনো অবদান নেই এর? এরকম প্রত্যেকটা মানুষের, ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা, প্রত্যেকে যে যার মতো ভূমিকা রেখেছে। কেউ সরাসরি যুদ্ধ করেছে,